হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নীলাম্বরের রোদ্দুরের হাতছানি। লিখনিতে বেলা শেখ, পর্ব সংখ্যা ৬। শান বাঁধানো পুকুর ধারে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে নওরিজ মাহবুব, ২ হাত বুকে গোজা। সামনে দণ্ডায়মান ব্যক্তির কথা শুনছে মনোযোগ দিয়ে। আশেপাশে তাকিয়ে দেখে নেয় সবটা। লোকটার সাথে টুকটাক কথা বলতে বলতে হেঁটে যায় সম্মুখে। শূন্যে পরিপাটি গোয়ালঘরে কিছু লোকে কাজ করে যাচ্ছে বিরতিহীন। আজ গরু তোলা হবে খামারে, প্রায় ২০টা গরু আনা হবে। তাদের রাখার জায়গা, খাবার জোগাড় করা হচ্ছে। এসবের তদারকি নওরিজ খোদ পর্যবেক্ষণ নেমেছে। নিজের শখের খামার বলে কথা। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গ্রামে আসা হয়েছে, সময় হলো। বাবার বাধা সত্ত্বেও বাড়ির আঙিনায় খামার বন্দোবস্ত করেছে। পুকুরের মাছ চাষ চলছে। খেতে খামারেও সামনের মৌসুম থেকে নিজে ঘুগনি চাষ করার পরিকল্পনা আছে। নওরিজ সব তদারকি করে বা হাতের কবজি হাতঘড়ি দেখে নেয়। সকাল 10টার ঘরে কাঁটা ঘুরছে। এমন সময় নোমান মাহবুব গম্ভীর মুখে এগিয়ে আসেন। নওরিজ নরম গলায় বলে, কিছু বলতে চান আব্বা? নোমান মাহবুব ছেলের সামনে দাঁড়ান। পরনে হালকা বেগুনি রঙের পাঞ্জাবি, কলার ঠিক করতে করতে বলেন, আপনি সত্যি গরু আনবেন? আপনার আর গরু পালন হজম হচ্ছে না। আবার নাকি ছাগলও তোলার পরিকল্পনা। রাজপ্রাসাদের মতো বাড়ি আমার, গোয়ালঘর বানানোর ফোন দিয়ে আটতেছেন নাকি? আব্বা, আপনার রাজপ্রাসাদই থাকবে, আমি শুধু এক অংশ নিলাম। এতে আপত্তি থাকলে বলবেন। আফটার অল বাড়ি ঘর জায়গা জমি সবই আপনার। ছেলের কাট গলায় নোমান মাহবুব হেসে বলল, আপত্তি কেন থাকবে? আমি তো আপনাকে নিয়ে চিন্তিত। আপনি তো সামান্য ঘামের গন্ধই সহ্য করতে পারেন না, সেখানে গরু গোবর। একটু সংশয় হচ্ছে শেষমেশ গরু কিনে পরের দিনই বেচার তাগিদ না দেন। না মানে এমনিতেই বললাম। আমি নওরিজ মাহবুব, যা করি ভেবে চিন্তে করি। আর গরু আনছি মানে এই না গরুর গলায় জড়িয়ে বসে থাকবো। কর্মচারীরাই সবটা করবে, আমি শুধু মাঝে মধ্যে খবর নিব। আপনার হলে বলুন, মতিন কাকা সহ বাকিরা গরু কিনতে হাটে যাবে। নোমান মাহবুব একটু অপ্রসন্ন হন। বাড়িতে গরু পালন, আঙিনায় গোবর ঠাসা, ছেলের খামারের কাজ করবে পছন্দ হয় না তার। লোকে কি বলবে? তিনি গলা খাকারে দিয়ে জব্বর বুদ্ধি আটেন। বললেন, মতি যাবে গরু কিনতে, আপনি যাবেন না কেন? গরু হাটে যেতে নিশ্চয়ই গা ঘিন ঘিন করবে, অথচ বাড়িতেই গরুর হাট বানাবেন। বলি, এতই খামার দেওয়ার শখ হলে নিজেই হাটে গিয়ে গরু কিনে আনুন। আমিও একটু আশ্বস্ত হব। বাবার কথায় গম্ভীর নওরিজ কপাল সূক্ষ্ম ভাঁজ দেখা যায়। হাট মানেই ভিড় ভাট্টা, এক অপরে গা ঠেলাঠেলি, তার উপর গরুর হাট, গোবর, গরু প্রস্রাবের রগা গন্ধ, ভাবতেই গা ঝাড়া দিয়ে উঠে। তার পক্ষে সহজ নয়, অসম্ভব নয়। বাবার নীরব আহ্বানে সায় জানিয়ে বের হয়ে হাটের উদ্দেশ্যে। সকালে হতেই ব্যস্ত শান্তি বেগম। বাড়িঘর উঠোন ঝাড় দিয়ে ঘর দুয়ার সাদাই কাজ ব্যস্ত। বাড়িতে অতিথি আসবে কি না তিনি কাজ করে, আর সরেলা হাঁক ছাড়েন। তিনি সরেলার খোঁজ খবর নেই। সেই যে প্রতিবেশী শাপলাদের বাড়িতে ঢুকলো আর বেরোচ্ছে না। তিনি বেজায় সটে যায়, কিছু বলতেও পারছে না। মেয়ে রাগে যেতে ভাইয়ের কোনো অংশে কম নয়। কিছু বললেই দেখা যাবে ঘাড় তাড়ামো করবে। সরেলা প্রতিবেশী শাপলার ঘর বসে আছে চুপচাপ। শাপলা নামক কিশোরী তার সঙ্গিনী। মেয়েটা 7-এ পড়ে। বাবা গত হয়েছে বছর আগে। মাদ আর যমজ ভাই শফি নিয়ে ছোট সংসার ভার ছোট শফির উপর বোধহয়। মাঝে মাঝে নানা এসে খোঁজ খবর নেয়, কিছু টাকা কড়ি দিয়ে যায়, এতেই চলে ছোট্ট সংসারটি। তাছাড়া মরহুম বাবার গচ্ছিত পুঁজি নিয়ে বাগিতে জমি জমা, চাষে ভালোই কড়ি কামায়। শাপলা সরেলার পাশ ঘেঁষে বসে বলে, ও সুরাপা, কিছু কও, মন খারাপ করে আসো কেন? চাচি ডাকে হুনো না, যোগী ঠাকুরের মতো বসে আছো শুধু। সরেলা শুধু প্রত্যুকার করে না, তার মন সাগর চেয়ে ঘূর্ণিঝড় এনেছে। নীলাম্বরে মেঘের আধারে ঘনিয়ে এসেছে। বিষণ্ণ সেই আধার যেন ক্রমশ গাঢ় হচ্ছে। শাপলা তার এক বাহু ধরে ঝাঁকায়। শাপলার মা চৌকিট পেরিয়ে ঘরে ঢুকে সিটেলের থালায় মুড়ি আর এক টুকরো পাটলালি গুড় মেঝেতে সরেলার সামনে রেখে বলে, মাইয়া হইয়া জন্মাইছ যখন, পরের ঘরে যাইতে হইব। খোদা কার লগে দাঙ্গা বাঁধছে
তিনিই ভালো জানেন। রিজিক যদি ওই মহিরের ঘরের ভাত লিখা রাখে তাহলে তোর আমার ক্ষমতা নাই আটকানোর। মুড়ি কয়টা খাইয়া যা বান্দে বাইতে, মায়ের হাতে হাত কাজ কইরা দে। তোর ভাই যদি হুনে পিঠে খাড়ি বাইংব তোর। ডাগর ডাগর মায়াবী আখি যুগল হাতে টপ টপ করে নোনা জল বর্ষণ হয়, ভিজে দেয় শুকনো কপালে দয়। সরলা মুড়ি থালা ঠেলে সরিষে উঠে চলে যায় ঘর ছেড়ে। শাপলা মাছ স্নেহভরা চোখে তাকিয়ে দেখে তার গমন পথ। সিনান সালেহ কয়লা পিষ্টে করে এক হাতের তালুতে নিয়ে অপর হাতের তর্জনী আঙুল সাহায্যে কয়লা গুঁড়ো নিয়ে হাত ঘষে অনবরত। উঠোনের এক কোনায় থুতু ফেলে গোয়ালঘর থেকে গরু বের করে তিনি নিজেই গোয়াল পরিষ্কার করে। ফিতে ছাড়া জুতো ও সাহায্যে গোবর ঝুড়িতে তোলে। সরেলাকে ডাকে, সুর, এই নবাবের বেটি কই মরছো? ডাকি কানে যায় না, আসমু আমি। ভাইয়ের কর্কশ গলায় সরেলা গোয়াল ঘরের টিনের দরজায় দাঁড়ায়। তার ভেজা চোখে নজর এলেও আমলে নেয় না। গোবরের ঝুড়ি দেখিয়ে বলে, কোন মারবার গেছিলি? কোথায় গেছিলি? যা গোবর ডাঙ্গা দিয়ে আয়। তোর আগে বাজার ঘাট কি কি লাগবো এগুলো লিস্ট বানা, আমি ফাগার থাইক্কা ঝাঁপ দিয়ে আসি। গোয়ালঘর থেকে বেরিয়ে উঠোনে ডাঙানো রশি হতে গামছা লুঙ্গি নিয়ে চলে যায় পুকুর পাড়ে। সরেলা গম্ভীর মুখে গোবরের ঝুড়ি নিয়ে চলে যায়। বাজারের লিস্ট বানাতে তার বয়ে গেছে। সিনান গোসল সেরে এসে ভেজা গামছা গলায় ঝুলিয়ে ভেজা লুঙ্গি মেলে মায়ের উদ্দেশ্যে বলে, লিস্ট দে কি কি আনা লাগবো। 500 টাকা ধরাই দিয়ে নবাব পুরুত বাজারে ভাইও বোঝে। 500 টাকা কি আনমু? আমার কাছে তো সাপের পা আছে, সবাই শ্যাত কইরা দিলে আমারে, আমি শালা দেখা তোগরে ফরমাইশ খাটি। অন্য কেউ হইলে বুড়া আঙ্গুল দেখাইতো। শান্তি বেগম চুপচাপ হজম করে নেয়। খাতা কলম এনে ছেলের হাতে ধরিয়ে কি কি আনতে হবে একে একে বলে সবে। সিনান চুপ নেয়, তিরক্ষী মেজাজে সব লিখে নেয়। সরোজপুর বাজারে ঠিক মাঝ বরাবর ফুটপাত ঘেঁষে এক কটা ছাপড়ি দোকান। সেখানে দিনমজুর দল ভিন্ন দোকান দিয়ে বসেছে। এক জিলাপির দোকান, বাবুর্চি দক্ষ হাতে জিলাপি প্যাচ দেয়। সম্মুখেই পাতা কাঠের টেবিলে সজ্জিত খুরমা, জিলাপি, গজা সহ আরও কিছু মিষ্টান্ন রাখা হয়েছে। মাছি ভনভন করছে তার উপর। সাদা কালো পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মাছি থেকে রক্ষা করার জন্য। দোকানের মালিক চেয়ার পেতে বসে খুশদারি সাথে হাসি মুখে বেচা কেনা করে। আশেপাশের দোকান তুলনামূলক ভিড় যেন সব সময়। কিছু বয়স্ক মানুষ আনাগোনা একটু বেশি, কি যেন গুসুর ফুসুর করে জিলাপির পকেটে নিয়ে হাতে মিলিয়ে চলে যায়। নওরোজ মাহমুদ একটু দূরে দাঁড়িয়ে কালো চশমা ও মাস্ক পরিহিত অবস্থায় সবটাই দেখে নেয় তিরক্ষী নজরে। সব স্বাভাবিক থাকলেও কোথাও যেন একটু খটকা লাগে। কিছু সময় অবলক্ষণ করার পর নিজেই এগিয়ে যায় সেখানে। ওয়ালেট বের করে দোকানির উদ্দেশ্যে বলে, 2 কেজি জিলাপি দিবেন, সাদ্য ভেজে তোলা, এই মাছি পড়াগুলো না। দোকান কাজ করে মধ্যবয়সী লোকটা হাত সাই গায়ে শার্ট 2 পোঁচা মেরে পেপারে জিলাপি তুলতে শুরু করে। মাস্কের আড়ালে নওরোজ নাক মুখ কুঁচকে নেয়। কপালেও সূক্ষ্ম রেখা দেখা যায়, তবে কিছু বলে না। এমত অবস্থায় পাশে একটা লোক দাঁড়ায়। নওরোজ পাশ ফিরে চায়। ভদ্রলোকের হাতটা গোপন জায়গায় চুলকাতে ব্যস্ত। কালো হাত দেখিয়ে হেসে মন্টু ভাই বলে ডাক দেয়। শুধু মন্টু নামক লোকটা দোকানের মালিক। সে প্রত্যুকারে মৃদু হেসে চোখে চোখ দিয়ে যেন ইশারা করলো। নওরোজ মাহমুদ বুঝতে পারে না তাদের ইশারা, তবে সন্দেহ আকাশচুম্বী। ভদ্রলোকটা চলে যায় তৎক্ষণাৎ। নওরোজ তার প্রস্থান দেখে তীক্ষ্ণ ধারালো দৃষ্টিতে। লোকটা হাঁটছে কেমন হেলদুল ফেরে। সে এক্ষুনি মাঝ রাস্তায় জ্ঞান হারিয়ে ঢুলে পড়বে। বাবা, নেন আপনার জিলাপি। আর কিছু নেবেন? মন্টুর কথায় নওরোজ সামনে ফিরে না বোধক মাথা নেড়ে টাকা বাড়িয়ে দেয়। মন্টুর কথাবার্তা শুনে ভদ্রলোক মনে হয়, কণ্ঠে যেন রসের শিরা। মনটা আসলেই কেমন। সে চলে যায় জিলাপির পলিথিন নিয়ে। মন্টু চেয়ারে বসে বিস্মিত হাসে। বাবুর্চি লোকটা বলে, ভাই চিনছেন নি, চেয়ারম্যানের পোলা রিচ খান। মন্টু তাকিয়ে রয় হনহনিয়ে চলে যাওয়া বলিষ্ঠ মানবের পানে। একটা জিলাপি মুখে নিয়ে বলে, পুরা সরোজপুর টসে বেড়ায় আর হেরে চিনমু না?
হে তো আমাগর ঘরের পোলা নওরিজ খান মাহবুব খান। জিলাপির প্যাকেট হাতে নওরিজ চিন্তায় সাগরে ডুবে। আশপাশ নজর বুলিয়ে তখনকার লোকটা খুঁজে বেড়ায়। আশ্চর্য, এখানেই তো ছিল, কই গেল এই কয়েক মুহূর্তের মধ্যে? সূর্যালোকের তেজস্ক্রিয় প্রকটে ঘাম ছুটছে, ফর্সা নজরকাড়া মুখটা লাল হয়ে আছে রোদ্দুরের হাতছানিতে। নওরিজ হাঁটা দেয় নিজ গাড়ির উদ্দেশ্যে। গরু হাঁটা যেতে দেরি হচ্ছে ক্ষণ। প্রতিমধ্যেই কারো সাথে ধাক্কা লাগে, হাতের প্যাকেটটা ছিটকে পড়ে যায়। সাথে সাথেই মেজাজ গরম হয়ে আসে। কিছু বলবে তার আগেই অপেক্ষারত লোকটা খেকিয়ে ওঠে, বাল চোখের সামনে রাইখা হাঁটস? মানুষটা মুখ দেখে নওরিজ শান্ত চোখে চায়, বুকে হাত গুজিয়ে বলে, আমি আসপানে রেখেই হাঁটি, তুই কোথায় রেখে এসেছিস চোখ জোড়া? মাটিতে গড়াগড়ি খাওয়া আলুগুলো ব্যাগে ভরে সিনান সালেহ। চেনা পরিচিত নওরিজ শুনে মাথা তুলে তাকায়। নওরিজকে দেখেও ক্ষিপ্ত মেজাজ ঠান্ডা হয় না, তবে অল্প হাসার চেষ্টা করে বলে, রিজ ভাই যে? তাড়াহুড়া ছিলাম, তবে দেখি হাঁটছিলাম, আপনি বেখেয়াল হাঁটছিলেন, কোনো সমস্যা? পড়ে থাকা আলু তুলে রাখে নিজ ব্যাগে। জিলাপির প্যাকেট তুলে নওরিজের উদ্দেশ্যে বাড়িয়ে দেয়। নওরিজ হাতে নেয় না, সিনানে কাঁধ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলে, সামান্য তো বিশাল সিনেমা সমস্যা তো বিশাল সিনান, মন্টুর দোকান থেকে জিলাপি আনলাম। চেনো তাকে? চিনো তো? ভালো করেই চিনি, চাচা হয়, বাড়িটাও খুব বেশি দূরে নয়। কেন বলেন তো? নরেশ চমৎকার হাসলো, জবাব না দিয়ে বলে, সম্পর্ক কেমন? সম্পর্ক বলতে আব্বার মামাতো ভাই, তার সাথে মিল বেশ, কথাবার্তা হয়, বিয়ে অনুষ্ঠান, আব্বা দাওয়াত পরে, এই যা। নরেশ সিনানের কাঁধ জড়িয়ে হাঁটে, কালো চশমা খুলে বুক পকেটে ঝুলিয়ে চোখ হাসে। দিনপুঞ্জি থেকে ফিরিয়ে গেছে কিছুদিন, বসন্তের হাওয়া হারিয়ে যাচ্ছে, সাথে বৈশাখের তুরুক মেজাজ আবির্ভাব। গতকাল বৈশাখ প্রথম বসন সরোজপুর স্থান ছেড়ে নিয়েছে, লজ্জায় ভেঙেছে বর্জন কন্যার। এখন ঘন ঘন দর্শন দিবে নির্জন কন্যা, তছনছ করে দিবে ভয়ঙ্কর রূপে। গত রাতে মুষলধারে বর্জনের পরেও আজ মেদু গোমরা মুখে, চারিপাশ কেমন আধারে ছেয়ে। এ ভোরে যেন সাজ বেলা। সুরেলা কুপি জ্বালিয়ে ঘরের মেঝেতে পাটি পেতে বসেছে, সম্মুখে নবম দশম শ্রেণীর বাংলা বই, কুপির আলোয় গদ্য পাঠ করছে রমণী। আজ তার বাংলা পরীক্ষা, বিদ্যালয়ে অর্ধবার্ষিক এক্সাম চলছে। ঝড় বাদল যাই হোক, পরীক্ষা তো বাদ দেওয়ার অবকাশ নেই। সে সব গদ্য চোখ বুলিয়ে নেয়, বইয়ের পাশ মাথায় বল কলমের ছোট্ট করে লিখে রাখে। অনুভূতির দরজায় খিল দিলাম, আবেগের ঝাড়ে উড়িয়ে বেড়ানো সুরেলা স্থায়ী সুর হারিয়ে ফতুর। 24/5/12, ছোট করে তারিখটাও টুকে রাখলো। এই বই বদ্ধ করে কুপি টেবিলের উপর রেখে বোরকা পরে রেডি হয়ে নেয়। দুখানা কলমও, প্রবেশপত্র, জ্যামিতি বক্স ভেতরে ভরে আটকে নেয়। কাঠের স্কেল সহ ব্যাগটা নিয়ে বেরোতে নিয়েও ফিরে আসে। ঘরের টিনের বক্সে খুলে ছোট্ট আয়না নিজেকে দেখে নেয় এক পলক। পাশের ঘরে চৌকিতে কাঁথা মুড়িয়ে ঘুমন্ত ভাইকে দুইবার ডেকেও সাড়া না পেয়ে বেরিয়ে আসে। ঝাঁটা হাতে উঠোন ঝাড়ু দিচ্ছে শান্তি বেগম। সোরেলা তার কাছে গিয়ে বলে, মা স্কুলে যামু, আজ প্রথম পরীক্ষা, দোয়া করিস। আচ্ছা, ভালো কইরা দিস, মনোযোগ দিয়া দেখিস। ছেঁড়া বেচা দিছিলাম, গুড় দিয়া খাইছুস নে? হ্যাঁ, মাচার উপর কলার ছড়ি। কলা খাইছি না তো, কলা অশুভ হয়। কলা। সুরেলার মুখের কথা কেড়ে নিয়ে শান্তি বেগম সুরেলার ঠোঁট চেপে হাসে বলে, খাই না, কোন অশুভ টশুভ না, আল্লাহর ফল অশুভ কেবা হইবে? আল্লাহর নামে খাইলে সবেতে রহমত আছে। যাই যাই আবার কি ক আসি? মায়ের কর্কশ গলায় সুরেলা তৎক্ষণাৎ বলে ওঠে, আচ্ছা তাহলে আসি। আচ্ছা, দেখা শুনা যাইস, ঝড় বাদলের দিন, কখন কি হয় সাবধানে থাকিস, একলা রুমে থাকবি না। শান্তি বেগম মেয়ের সাবধান করে দেন। সোরেলা মাথা নেড়ে সায় জানালো, তবে যায় না। সেখানে দাঁড়িয়ে কাচুমাচু মুখে শান্তি বেগমে বুঝতে পারে থাকেন মেয়ের মতিগতি। ঝাঁটা ফেলে আঁচলে গুটি করে 5 টাকার একটা নোট বের করে মেয়ের হাতে দেয়, বলে, তোগর জালার কাছে কয়টা টাহাও রাখবার পারি না, যা অহন দাঁড়ায় আসুস কেন? আরও 2 টাহা দেন না মা, ঝালমুড়ি আনমুনে তোর জন্য। সোরেলা মিনমিন সুর। শান্তি বেগম চোখ পাকিয়ে গলা ছড়িয়ে বলে,
তো করে পোটানি দেখলে গা জ্বলে। ভাত পাই না, উনি ঝালমুড়ি কিনবো, নাই আমার কাছে, যা ফুট। ভাইয়ের কাছে থাইকা আইনা দে। হ, আমার পোলারে চুষা খাবি সবাই ডাইনির মতো। গাদা, আমার ঘুম হের বাপে পকেট থেকে 200 টাকা নিয়া ফুটাইয়া হইছে, তুইও তাই কর, গিয়া যা। বলেই রাগে গজগজ করতে উঠোন ছাড়ে দেয়। সরেলা চুপচাপ দাঁড়িয়ে, মায়ের অহেতুক রাগের কারণে বুঝতে বাকি থাকে না ভাই ঘুম থেকে উঠে টাকা না পেলে বাড়ি মাথায় তুলবে, আর মা জননী বাবার দোষ লুকিয়ে বুঝুম ঢং বুঝিয়ে সব নিজের উপর নিবে। বাড়ির আঙিনায় পার হয়ে কাঁচা রাস্তায় উঠে পিছু ডাকে সরলা থেমে যায়। বগলে কালো রঙের ছাতা ঠেস দিয়ে ধরে রেখে শার্টের বোতাম আটকাতে আটকাতে এগিয়ে আসে সিনান সালেহ। ভাইকে দেখে সরলা কোণে হাসি ফুটে ওঠে। সিনান রাস্তায় উঠে ছাতি ফুটিয়ে বোনের মাথার উপর ধরে। গুড়ি গুড়ি ছন্দে বৃষ্টি পড়ছে। চল, আমি দিয়ে আসি। বৃষ্টি নামবার পারে, রাস্তাঘাট ফাঁকা, একা যাওয়া ঠিক হইব না। শাপলা যাইব না, পরীক্ষা নাই। সরলা বাইয়ের বাহু জড়িয়ে ধীর পায়ে হাঁটে। কাদায় ভরপুর পিচ্ছিল রাস্তা, পড়ে টরে না যায়। ওর দুপুর থেকে আমাগর সকালে পরীক্ষা। আর কথা হয় না ভাই বোনের মাঝে। অন্য সময় হলে সরেলা এটা ওটা বলে ভাইয়ের কাছে নিজ স্কুলের গল্পের ঝুলি খুলে বসতো। সেই দিন রাতে ভাইয়ের কথায় মনটা অভিমান করে বসেছে। যদিও পরের দিন ভাই চেয়ারম্যান চাচার কাছে স্পষ্টভাবে মহিরে নামক লোকটা প্রদত্ত প্রস্তাব নাকচ করে দিয়েছে। একবারে মুখের উপর বলেছিল, আমরা গরিব, তার মানে এই না যে শুনে বোনকে দোজগের দিকে ঢেলে দেব, বোনকে আজীবন নিজের কাছেই রেখে দিব, তবুও এমন নেশাখোর ছেলের হাতে তুলে দিব না। গরিবের ঘরে জন্ম নিবার পারে চাচা, তয় বোন আমার আদরের পুতুল। শাপলার মুখে শুনে সরেলা আলপ্ত হয়ে পড়েছিল, যেন নৈশরাশয় ঢাকা নীলাম্বরের রোদ্দুরের হাতছানি। তবে রাতের কথা বলে নি সরেলা, তাই তো স্বাভাবিক। তবে নীরব অভিমান। একটু পথ অতিক্রম করার পর সিনান শোধায়, স্কুল কোনো পোলাপাইন বিরক্ত করে না তো? উহু, করলে বলবি, ভয়ে লুকাবি না, যোগ জামানা ভালো না, পোলাগর থাইকা দূরে থাকবি, সাথে খারাপ মাইয়া মানুষের লগে মিশবি না। মাথা নেড়ে সায় জানালো সরলা। হঠাৎ বজ্রপাত চমকে মৃদু সুরে চেঁচিয়ে ভাইয়ের হাত খামচে ধরে। বৃষ্টি শুরু হয় ঝমঝমিয়ে। সিনান বেজায় চটে যায়। বৃষ্টি আসা আর সময় পেল না। ধ্যাত বাল, এই বৃষ্টিতে ছাতাটা মাথা বাঁচলেও বাকি অঙ্গ বৃষ্টির সাথে ঠিকই আলিঙ্গন করে সে বোনকে আগলে রেখে দ্রুত পা চালায়। তখনই হর্নের শব্দ। সিনান মুখ বিহর হতে নিঃসৃত হয় ভয়ঙ্কর গালি। রাস্তার সাইডে চলে যায়। একটা সাদা রঙের গাড়ি এসে থামে তাদের পাশে। গাড়ির গ্লাস অল্প খুলে কেউ বলে, সিন ভাই, সুরাপু, ভিজে যাচ্ছ তো, ভেতরে এসো, একসাথে যাই। তার মিহি গলার সুর সরেলা বা সিনান কারোরই অচেনা নয়। সিনান বোনের দিকে তাকায়, আধ ভেজা অবস্থায় কুঁকড়ে আছে। স্কুলে যেতে আরও ভিজে চুপি চুপি হয়ে যাবে। কাদামাটির কথা বাদই থাকলো, তবুও স্বয়ং উদয় স্থির থেকে বলে, ধন্যবাদ, কিছু আর দরকার নেই, ছাতি আছে সাথে, আপনারা যান। গাড়ির সামনে আসন থেকে কাজ নেমে সাথে রওশন মাহবুব গলা খাকারি দিয়ে ধমকে বলে, শালা, তোর উঠতে বলছি নাকি? তুই ভিজে মোড়ক হয়ে বাড়ি পথ ধর। সুরেলা, তুমি এসো, পেছনে রূপসার সাথে বসো। ঘাড় তারা সিনান তবুও রাজি হয় না। এগিয়ে বৃষ্টির সাথে ধমকা হাওয়ায় মেলা বন্ধনে পরিবেশ যেন আরেকটু খারাপের দিকে ধাবিত হচ্ছে। কিশোরী রূপসা জানলা দিয়ে উকি দিয়ে ডাকছে দুজনকে। রওশন ও বন্ধু তেরামির জন্য বকে যাচ্ছে। সিনান একটু দমে যাবে তখনই গম গম আওয়াজ ভেসে আসে, নাটক লাগিয়েছিস তোরা? সিনান, আমি এক কথা একবারই বলতে পছন্দ করি, ভদ্রলোকের মতো বোনকে নিয়ে ভেতরে আয়। ওয়েদার খারাপ, এমনিতেই ভিজে চুপি হয়ে গেছে সে। এক্সাম দিবে কিভাবে? নাক ছাড়ছে, আরও ভিজলে জ্বর আসবে, বাকি এক্সাম দিবে কিভাবে? সিনান ছোট্ট শ্বাস ফেলে বোনকে ইশারা করে ভেতরে ঢুকতে। রূপসা হাসি মুখে দরজা খুলে দেয়। তবে বাদ সাধল স্বয়ং সরেলা। ভাইয়ের বাহু শক্ত করে চেপে বলে, ভাই হেঁটে যাই, গাড়িতে উঠিনি কখনো, বমি হতে পারে, আর ভিজে তো গেছি, আর একটু ভিজলে কিছু হবে না। ফকিন্নির জি, আমার হাতে থাপ্পড় খেয়েছিস কখনো? আরেকটা কথা বললে স্বাদ কেমন বুঝিয়ে দেব। ওঠ।
গাড়ি হতে কড়া গলায় ধমকে ভেসে আসে। সুরেলা দাঁতে দাঁত চেপে ভাইয়ের দিকে তাকিয়ে অসহায় চোখে। সিনানও ব্যাপারটা সহজে নিল না, থমথমে গলায় বলে, রিজ ভাই, আমার বোন, আমার ভাঙা কুটির রাজকন্যা। আমি ধমকাবো, বকবো, কারণ আমার চোখের নয়ন ছে। অন্য কেউ ধমকাবে, মেনে নিব না। ভুল কিছু বললে মাফ করবেন। কয়েক পলক নিস্তব্ধ দেওয়াল ঢেকে যায় আশপাশটা। বৃষ্টির রুমঝুম শব্দপতনে সুরেলা বান ভেসে বেড়ায়। এক পলক, দুই পলক, তারপর চলে যায় গাড়ি শাঁসা করে। কাদা এসে ছিটকে লাগবে এমন মুহূর্তে সিনান বোনের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। কাদামাটিতে মেখে যায় তনু। দাঁত কিরমির করে খেকিয়ে বলে, শালা সমুন্দির দল। খানবাড়িতে উৎসবমহল পরিবেশ বিরাজমান। বাড়ির মেয়েরা শ্বশুরালয় থেকে বাড়ি ফিরেছে বলে কথা। নোমান মাহমুদ বড় মেয়ে নরিন জাহান, প্রায় নরিজের সমবয়সী, বছর দেড়েক ছোট বড় হবে। 28 ঊর্ধ্বী রমণী চেহারায় গুণে গানে মায়ের ছোঁয়া পেয়েছে। মায়ের চোখে তারা বলা যায়। তার বছর দেড়েক পর নরিজ মাহবুব না মায়ের হাবভাব পেল না বাবার। তবে নোমান মাহবুব মাঝে মাঝেই গর্বের সাথে বলেন, ছেলে মাঝে ওনার বাবার প্রতিচ্ছবি খেলা যায় ক্ষণে ক্ষণে। বাড়ির আরেক মেয়ের ছবি বয়স খুব বেশি নয়, 20 পেরিয়ে 21 হবে, অথচ সংসার জীবনে 3 বছর গড়িয়েছে। 7 মাস উঁচু প্যাট নিয়ে সেও এসেছে বাবার ভিটেতে। এসেই মায়ের গলা জড়িয়ে এক দফা কেঁদে ভাসিয়েছে। বড় চাচির গলা জড়িয়ে কান্নার সুর তুলবে রমজান মিয়া বিরক্তির সুরে ধমকে থামান। নরিনের স্বামী ইকরাম উল্লাহ হেসে বলেন, আরে ছোট শ্বশুর মশাই বকছেন কেন? শালি সাহেবাকে এতদিন পর এলো, একটু কান্নাকাটি কিছুই না। লাস্ট মেবি গত ঈদে এসেছিল, তাও একদিনের জন্য। ছবির হাজব্যান্ডকে সেলিম তো তারা উপর বসেছিল। মেয়েটা প্রাণ খুলে দুদণ্ড গল্প অবধি করতে পারেনি, অথচ নরিন কমপক্ষে 2 মাস অন্তর অন্তর এসে নিজে 3-4 দিন দিনে দেখা যায়। দাদা শ্বশুর মৃত্যুবার্ষিকী তো আসতে পারেনি বলে কি রাগ তাও বাচ্চাগুলোকে পাঠিয়েছে। কই আমার বাচ্চারা, ইয়ামিন, ইকরা বলেই নিজ যমজ 2 সন্তান কাছে ডাকে। নরিন এদিক ওদিক তাকে খুঁজিয়ে নিজ সন্তানদের যমজ ছেলে মেয়ে তার বয়স 8 গড়াবে। ছোট্ট মায়াময় চেহারা, অধিকারিণী ছবি, ভেজা চোখ মুছে মা সালিমা বেগমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বড় আব্বাজান, রিজ ভাই, ভাইয়া, রূপ কাউকে দেখছি না, ওরা কোথায়? আমি আসবো বলনি? রেবেকা ভানু এগিয়ে এসে ভাতিজির মাথায় হাত বুলিয়ে বলে, রূপসা পরীক্ষা দিতে গেছে, তোর ভাই বাজারে বেরিয়েছে, আদরে বোন আসবে বলে কথা। রিজের কথা আর কি বলি, ছেলে কি করে নিজেই জানে। তুই বল, জামাই এলো না কেন? ওনার কথা বাদ দাও তো, সবসময় কাজ আর কাজ। বড় আম্মা, লম্বা সময় নিয়ে এসেছি, কিন্তু রিজ ভাইয়ের বিয়ে না খেয়ে যাচ্ছি না। ছেলেকে আধবুড়ো করে রাখার পরিকল্পনা করছো না তো? অতি সন্তপনে কথায় মোড় ঘুরিয়ে দেয় ছবি। রেবেকা ভানু ছেলের কথা আশায় আর কিছুই মনে আনেননি। ছেলের কথা বলে ভদ্রমহিলা কখনো বিরক্ত হন না। সামিনা বেগম মলিন চোখে মেয়ে শুকনো ভাঙা চোরা মুখটা দেখে তপ্ত শ্বাস ছাড়ল। রমজান মিয়া ইকরাম উল্লার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়েন। নরিন ছেলে মেয়ে দুটোকে খুঁজে বেড়ায় ছেলে মেয়ে দুটোকে এমনিতেই খুব ভদ্র, তবে নানা বাড়ি এলে তাদের ভদ্রতা গিরগিটির রং বদলায়। ওই মুক্তা, ছোট প্রশ্ন, মমতাদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন নাকি মানিকভূষণ বন্দ্যোপাধ্যায়? আসলে বন্দ্যোপাধ্যায় নিয়ে কনফিউজড। বল না ভাই। আমি ওটা দেইনি সুর, স্যার আসছে, সোজা হয়ে বসলো সুরেলা, ইচ্ছে করেই বেঞ্চে মাথা ঢুকে ঠাস করে অজ্ঞান হতে। সকালেই সব রিভিশন দিয়ে এলো, অথচ এখন মনে আসছে না। সামনে বেঞ্চে বসা মুক্তা লিখেছে ওই উত্তরটা। সে আবছা একটু দেখে উকি দিয়েছে, তবে শয়তান মেয়ে বলছে না। অথচ সে মুক্তাকে কতগুলো ছোট প্রশ্ন দেখালো। মির্জাফরের দল, সে প্রশ্ন আঁকিবুকি করে। সময় নেই। সতর্ক ঘন্টা বেজেছে, আর মাত্র 15 মিনিট। এদিক স্যার এমনভাবে তাকিয়েছে যেন সমস্ত নকল সেই করছে। সুরেলার সামনে দৃষ্টি স্থির রেখে কণ্ঠ খাদে নামিয়ে পাশে বসা হাবা গোবা গোছের ছেলেটা শুধালো, তুমি জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে না? ছেলেটা সায় জানিয়ে জবাবে উল্টো প্রশ্ন করে। সুরেলা দাঁতে দাঁত চেপে বলে, আহাম্মকে, শরৎ কাকা শ্রী অবাগীশ্বর্গ লিখেছেন। সুরেলা চোখ বুজে দুটো আঙ্গুলের দুজনের নাম
নির্ধারণ করে কামড় বসায়। সেথায় ব্যথা পেলে সেই আঙুল নির্ধারিত নামটা বিসমিল্লা বলে উত্তরপত্র লিখে দেয় সুন্দর করে। জ্যামিতি বক্স গুছিয়ে হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে আসে পরীক্ষার কক্ষ হতে। নিচ তলায় আর বান্ধবীর কক্ষের সামনে গিয়ে ইশারা করে, দুজনে মেলা বন্ধন দেখো। বান্ধবীও তাকায়। সুরেলা ইদারায় জলদি খাতা জমা দিয়ে বের হতে বলে। মারিয়া দেরি করে না, জমা দিয়ে বেরিয়ে আসে হাস্যোজ্জ্বল মুখে। বান্ধবীর বাহু জোরে হাঁটতে হাঁটতে বলে, পেপার কেমন দিলি রে সুর? একবারে ফাটাই ফেলছি, স্যার নাম্বার দিতে বাধ্য। সুকুমার মামার ছায়াবাজি পুরোটা মুখস্থ ছিল, লিখা দিছি সুন্দর করে। আজগুবি নয়, সত্যিকারের কথা। ছায়ার সাথে কুষ্টি করে গাত্রে হলো ব্যথা। 2 লাইন আবৃত করে শোনায় সুরেলা, আত্মবিশ্বাস আর আকাশচুম্বী। সেই আত্মবিশ্বাসে জল ঢেলে দেয় মারিয়া। এসে বলে, গাদি কবি আর পাঠ পরিচিতি লিখতে বলেছিল, তুই কবিতা লিখে দিয়েছস। নাম্বার স্যার ওই 2-1 ধরাই দিবনে। সুরেলা মাঝে কোনো রূপ চিন্তার অবকাশ খুঁজে পাওয়া যায়। হাসি মুখে হাঁটে। কবিতা আর কবির নাম ছাড়া কিছুই জানে না, তাই যা মন চেয়েছে লিখে এসেছে। স্যার নম্বর দিলে দিবে, না দিলে নাই। স্যারের একান্ত ব্যক্তিগত ব্যাপার স্যাপার। বড় কালো ঘটকের ছাতা হাতে সুরেলা বান্ধবীকে বগল দাবা করে মাঠে নেমে পড়ে। মাঠে জামায়েত গোড়ালি অবধি বৃষ্টি পানিতে হেঁটে যাবে 2 সখী। এখন বৃষ্টি নেই, তবে মাঠে পানিতে নামার আগেই সুরেলা চোখ পড়ে গেটের কাছে একজোড়া লাল চোখ। ভয়ে আত্মরক্ষা সে অল্প হলেও ছ্যাদ করে ওঠে। বান্ধবী বগল বাধা করে উল্টো পথে পা চালায়। মারিয়া, কি হয়েছে বলে কানের পোকা বের করলেও সুরেলা কিছু বলে না। পিছনে গেট দিয়ে বেরিয়ে এসে বান্ধবীকে জানায়, কিছু হয়নি, পানিতে যোগ থাকবার পারে। আর তুই তো যোগ রে জমের লহান ভয় পাস, তাই তোর কথা ভাইবা শখ কবরে পাঠাইলাম। প্রাণপ্রিয় সখীর কথায় ভেংচি কাটল মারিয়া। নেকাবের আড়ালে তো দেখতে না পেলেও বান্ধবীর মনোভাব বুঝতে সময় নেয় না। সুরেলা বাহু জড়িয়ে বলে, রাগ করিস না সই, চল তোরে দিদির দোকানের প্রেম কালাই কিনা খাওয়ায়ু। সই। মারিয়ার তীক্ষ্ণ নজর দিদির দোকানের পেছনে 2 জন মানবীর উপর। তাদের শ্রেণী এক ছেলে 6ষ্ঠ শ্রেণী মেয়ের সাথে চুপি চুপি কথা বলছে। মেয়েটা লাজুক হাসছে আর ভয়ে ভয়ে আশেপাশে তাকাচ্ছে। মারিয়া বান্ধবী কোনোই মেরে ইশারা দেখায়। সুরেলা দুঃখী মুখ বানিয়ে বলে, ওটা তো সোহাগ, পোলা সবসময় ক্লাসে ফার্স্ট হয়, আবার পিরিত চালায়, বহুত চালুমাল। আর আমরা আকাইম্মা, না পড়ালেখা করি না পিরিতি, এই জীবন পুরাই বেদনার। বলেই দুজনে হাসিতে ফেটে পড়ে। লুকাইয়াল প্রেম আলাপ চালিয়ে যাওয়ার কপোতযোগলে আলাপে বিঘ্ন ঘটে। মেয়েটা উল্টো পথে চলে যায় হনহনিয়ে। ছেলেটা মাথা চুলকে লাজুক হাসে, তবে তার হাতের আঙ্গুলের ভাঁজে সিগারেট দেখে সুরেলা অবাক হয়। যতদূর জানে সোহাগ ছেলেটা অতিমাত্রায় ভদ্র, তাদের এলাকারই, ভদ্র পরিবারের একমাত্র ছেলে। অন্যের জমি বর্গা চুক্তি চষে বেড়ানো কৃষক বাবার একমাত্র আশা। ছেলেটা তুরক্ষ মেধাবী। সেই ছেলেটার হাতে কলমের বদলে সিগারেট মোটেই মানাচ্ছে না। স্কুলের পেছনে সরু রাস্তা পেরিয়ে কাঁচা রাস্তায় আসতে খেয়াল করে পেছনে সেই লাল চাহনি নিক্ষেপ করা মানব ধেয়ে আসছে। সুরেলা বান্ধবীর হাত খামছে ধরে। মারিয়া অত শত খেয়াল নেই, আপন মনে গল্প করে বান্ধবীর হাত ধরে হাঁটছে। সুরেলা শুকনো ঢোক গিলে পায়ে পা মেলায়। কয়েক কদম এগিয়ে যেতেই চেনা মুখ দেখে সে স্বস্তি ফিরে পেল। অজান্তেই অদর করে হাসি লুকোচুরি খেলে যায়। পায়ের গতি বাড়িয়ে ছুটে যায়। মারিয়া বান্ধবীর হাবভাব লক্ষ্য করে টিপ্পি কেটে বলে, দেখেই তো এনার্জি এলো, পাটখড়ির মতো শরীরে। বান্ধবী, তুই বহুত চালুমাল, বেস্ট অফ লাক। সুরেলা ভ্যাবাছেকা খেয়ে গেল। নিজ কাণ্ডে লজ্জা পায় খানিকটা। সকালেই না অনুভূতির দরজা খিল এঁটে দিল। সে কে জানতো মানব দেখে অনুভূতিরা বেইমানি করে বসবে। হাঁটার গতি কমিয়ে দিতে কেলিয়ে বলে, আজগুবি কথা বলবি না। রিজ ভাইয়ের সাথে সফি আছে, নিশ্চয়ই ভাই পাঠাইছে আমারে নিতে। হ্যাঁ জানি তো, তুই তোর রিজ ভাইয়ের জন্য ছুটছিস বলেই ছি আমি। বান্ধবী হেই
প্রত্যনয় সুরেলা চোখ পাকিয়ে দূর হতেই ডাক দেয় শফিকে। শফি হেসে হাত নাড়িয়ে কাছে ডেকে বলে, সুরাপা জলদি আহো, দুলাভাই কখন থেকে অপেক্ষা করছে। শফির কথায় মারিয়া হা করে যায় বান্ধবীর দিকে। সুরেলা অসহায় চোখে তাকিয়ে মাথা নেড়ে না বোঝায়। আশেপাশে তাকিয়ে দেখে খুঁতখুঁতে লাট সাহেব চালারা দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। সে হনহনিয়ে শফির কাছে গিয়ে মাথা জোরে চাটি মেরে বলে, কারে দুলাভাই কস, আমি কিন্তু বাইরে কইয়া দিমু শফি। শফি কাচুমাচুক মুখে তাকায় রিজ ভাইয়ের দিকে। এদিকে ভাগ, অপরদিকে সিংহ। কার দলে হয়ে কথা বলবে সে কিছু বলবে তার মুখের কথা কেড়ে নিয়ে রাশভারী গলায় বলে, তোর তার ছেঁড়া ভাইকে দেখি তো আমি নওরিজ মাহবুব খানের হাঁটু কাঁপাকাঁপি অবস্থায় সুর। এই শফি, এখনই ফিট না খাই, যা তো অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আয়। সাথে সাথে হাসি রোল পড়ে। শফি, মারিয়া সহ নওরিজ সাথে আসা লোকজন। শুধু লোকজনের মুখে হাসি নেই, সুরেলার মুখে চিনে রাগের ছবি। সম্মুখে বলিষ্ঠ মানবের চোখ মুখ গম্ভীর্য ঠাসা।